শশীকান্ত নিরুদ্দেশ হয়েছে আজ 12 বছর পূর্ণ হলো। হিন্দু রীতি অনুযায়ী কোন স্ত্রীর স্বামী যদি 12 বছর নিখোঁজ থাকে, তবে এই 12 বছর সে সধবার মতো সীমন্তিনী থাকতে পারবে, কিন্তু 12 বছর অতিক্রান্ত হলে তাকে বৈধব্য বরণ করতে হবে। আজ আলুমনির শেষ সধবার সাজ। আগামীকাল আনুষ্ঠানিকভাবে শশীকান্তর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে আলুমনি বৈধব্য জীবনে প্রবেশ করবে। হরিনাপিতকে বলা আছে, 24 বছরের আলুমনির কোমর ছোঁয়া চুল কেটে ন্যাড়া করে দেবে, তারপর তার স্থান হবে দোতলায় রাধা মাধবের ঘরে। এটাই অন্দরমহলের ঠাকুর ঘর। 12 মহলের চৌহদ্দিতেও একটা মন্দির আছে, তবে সেখানে পালা পার্বণে দোল, জন্মাষ্টমী পালন হয়। গ্রামের লোক উঠোন ভরে 2-3 দিন ধরে ভোগ খেয়ে যায়। শোবার ঘরের উত্তর দিকে দেওয়াল জোড়া একখানা বেলজিয়াম গ্লাসের আয়না দেওয়া আলমারি আছে। আলুমনি এক মাথা সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে এক মনে নিজেকে দেখছে। কাল থেকে সব সাদা। অসাধারণ সুন্দরী সে। শুধু রূপের জোরে ময়নাগড়ের জমিদার বাড়ির বউ হতে পেরেছে সে। বাবা পাঠশালার পণ্ডিত মশাই ছিলেন। 5 ভাইয়ের সঙ্গে আলুমনিকেও তিনি একইভাবে লেখাপড়া শিখিয়েছিলেন। সেই শকুন্তলা মেঘদূতের সঙ্গে আখ্যান মঞ্জুরি, ভ্রান্তি বিলাসও পড়েছে। ইংরেজি অক্ষর জ্ঞানও তার আছে। জমিদার গিন্নি যখন শশীকান্তর জন্য সম্বন্ধ খুঁজছিলেন, তখন আলতা পড়াতে এসে তরলা পণ্ডিত মশাইয়ের মেয়ের খবর দেয়। যদিও তাদের পাল্টি ঘর নয়, তবুও মেয়ের রূপের বহর দেখে রাজি হয়ে যান তারা। কিন্তু বিয়ের কিছুদিন পরে শশীকান্ত নিরুদ্দেশ হয়ে যায়, আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। পাশেই ছোট তরফের মহল, যদিও তাদের সঙ্গে জ্ঞাতি বিবাদ লেগেই থাকে। যাতায়াতও নেই, তবুও কিছুদিন ধরে নাকি শশীকে ওই মহলে যাতায়াত করতে দেখেছে কেউ কেউ। খিড়কির পুকুর পেরিয়ে শশী নাকি ও বাড়ির মেজু বউয়ের ঘরে যেত লুকিয়ে, তারপর আর কেউ তাকে দেখেনি। তবে নিরুদ্দেশের পর থেকে ওই বাড়ি আর এই বাড়ির মাঝখানে যে খোলা চত্বরটুকু ছিল, সেখানে গাছ পুঁতে জায়গাটা ভরিয়ে ফেলা হয়েছে, আর সেখান দিয়ে যাতায়াত করা যায় না। এই 12 বছরে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল আলুমনি। হঠাৎ মোক্ষদা ঝি ছুটতে ছুটতে এসে বলে গেল, ও বৌমনি, খবর শুনেছ? দাদাবাবুকে নাকি খুঁজে পাওয়া গেছে। নকরি হাটে গিয়েছিল, সেই দেখে এসেছে বটতলায় দাদাবাবু ঘুমাচ্ছে। ছুটে বাড়িতে এসে বলে গেল যে। একটা ঝড় এসে বুকে লাগলো আলোর। জানলার খড়খড়িটা তুলে একবার বাইরের দিকে তাকালো। অনেকটা রাস্তা দেখা যায় এখান থেকে। কই, কাউকে দেখা যাচ্ছে না তো। মনের মধ্যে চলছে তোলপাড়। এই 12 বছর বড় কম সময় নয়। কত যে নিন্দা মন্দ, কত যে অবিচার সহ্য করতে হয়েছে তাকে একমাত্র সেই জানে। এত রূপ দিয়েও সে স্বামীকে ধরে রাখতে পারেনি। বাজা বউয়ের মুখ দেখে কেউ কোনো যাত্রা করত না, তাই সব শুভ অনুষ্ঠানে তার যাওয়া নিষেধ হয়ে গিয়েছিল। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিত তাকে। বাপের বাড়ির এমন আর্থিক সঙ্গতি ছিল না যে আবার বিবাহিতা মেয়েকে ফিরিয়ে নেবে, তাই মুখ বুজে সব সহ্য করত। দুপুর পেরিয়ে গেছে, গোটা বাড়িতে আজ চাপা উত্তেজনা। নায়েব মশাই গেছেন নকরি আর 2 জন বরকন্দাজ নিয়ে শশীকান্তকে হাট থেকে ফিরিয়ে আনার জন্য। আজ অনেকদিন পর আলুমনি আলমারি খুলে ময়ূরকণ্ঠী রঙের বেনারসি খানা বার করলো। আয়নায় পরিপূর্ণভাবে নিজেকে দেখল। নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ। এত রূপ তার কখনো স্পর্শ পড়েনি সে রূপে, কারণ বিয়ের কয়েকদিনের মধ্যেই নিরুদ্দেশ হয় শশীকান্ত। আজ চওড়া করে সিঁদুর দিল সিঁথিতে, আর মাঝ কপালে বড় করে টিপ। খানিকক্ষণ পর শাশুড়ির গলার আওয়াজ পাওয়া গেল, কোথায় ছিলি বাবা এতদিন? মায়ের কথা কি একবারও মনে হয়নি? কেঁদে কেঁদে যে আমার চোখ কানা হয়ে গেল বাবা। সবাই ঘিরে রেখেছে শশীকান্তকে। বাড়িতে একজন পোষ্য আছে অনাদি, বছর 12-13 বয়স। তাকেই ডেকে পাঠায় আলো খোঁজ নেবার জন্য। সে ফিরে এসে জানায় বাবু খুব চুপচাপ, কোনো কথা বলছে না। আজ রাতের আহার আলুমনির ঘরেই খাবে শশীকান্ত। এতদিন পর স্বামী ফিরে এসেছে। নিজের হাতে তার সমস্ত পছন্দের পদগুলো রেঁধেছে সে। পুঁটি মাছের টক খুব প্রিয়। রাত্রি 9টা নাগাদ মোক্ষদা দিয়ে গেল শশীকান্তকে আলোর ঘরে। টেবিলে খাবার সাজানো। ঘোমটার ফাঁক দিয়ে দেখছে আলো স্বামীকে। হ্যাঁ, এই মানুষটাই তো। কই, উনি তো মুখের দিকে তাকাচ্ছে না তো একবারও। এক এক করে খাবারগুলো এগিয়ে দেয় আলো। খাচ্ছে বটে, কিন্তু মুখে তো কোনো তৃপ্তির ছাপ নেই। পুঁটি মাছের টকটা সরিয়ে রেখে বলল, আমি পুঁটি মাছ খাই না আলো। চমকে ওঠে আলোমনি। আলো,
এই নাম তো তার স্বামী কখনো ডাকেনি তাকে। যেটুকু সময় তাকে কাছে পেয়েছি মণি বলেই ডাকতো তাকে। আর পুঁটি মাছের টক তার খুব প্রিয়, আর সে কিনা বলছে পুঁটি মাছ খায় না। ঘোমটা সরিয়ে ভালো করে মুখের দিকে তাকায় শশীকান্তর। শশী মুখ নিচু করে আছে। খাওয়া শেষ। কে আপনি? আমার স্বামী তো আপনি নন। না, আমি আপনার স্বামী শশীকান্ত নই। আমার নাম অভয়। আমি আপনাদের বাড়িতেই আসছিলাম একটা চাকরির আশায়। জমিদার বাড়িতে তো কত রকম কাজ আছে। আমি লেখাপড়া জানি, থাকি হেতমপুরে, আপনাদেরই জমিদারিতে। হেঁটে আসছিলাম, বিশ্রাম নেবার জন্য বটতলায় শুয়েছিলাম। তারপরেই আমায় জমিদার বাড়িতে ধরে নিয়ে আসে বলে চুপ করেছে। দ্রুত চিন্তা ভাবনা খেলে যায় আলোর মাথায়। এখন সে যদি বলে ইনি আসল শশীকান্ত নয়, তাহলে আবার শুরু হবে নিগ্রহ। বাকি জীবন কাটাতে হবে ওই ঠাকুর ঘরের চার দেওয়ালের মধ্যে। আবার একজন পরপুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারা জীবন সে কি করে কাটাবে? মুক্তি চায় আলো। জমিদার বাড়ির ভেতরটা যে কতখানি ঘুম ধরা সে বুঝেছে। এখানে সে অবাঞ্ছিত। আপনি আমাকে নিয়ে পালাতে পারবেন? সে কি করে সম্ভব? এরা আপনাকে এবারের ছেলে ভেবেছে, অবিকল আপনার মতো দেখতে তাকে। কিন্তু আমি জানি আপনি এখানকার কেউ নন, আমিও নই। স্বামী চলে যাবার পর থেকে ওরা আমার উপর শুরু করেছে অত্যাচার। আপনি মিথ্যা পরিচয় এখানে থাকতে পারবেন না, ধরা পড়বেনই। বরং আপনি এখান থেকে আমাকে মুক্ত করুন। অনেক দূরে চলে যাব, যেখানে এবারের কোনো রকম ছায়া পড়বে না। শুরু করব নতুন জীবন। আপনি বলবেন, এতদিন বাড়ি ছাড়া ছিলাম, এখানে আপনার মন বসছে না, তাই স্ত্রীকে নিয়ে কলকাতা চলে যাচ্ছেন। আমার বাবার দেওয়া যেটুকু অলংকার আছে সেটুকু সঙ্গে নেব। মুখ তুলে তাকালো অভয় আলুমনির দিকে। দুটো ডাগর ডাগর চোখ জলে ভর্তি হয়ে দুগাল বেয়ে নামছে। তারপর চলল সারা রাত ধরে পরামর্শ। সকালে অভয় গেল মায়ের কাছে, সাজানো কথাগুলোই বলল। প্রথমে রাজি না হলেও শেষে রাজি হন। কলকাতায় ছেলে যেখানে চাকরি করে সেখানেই বউ নিয়ে চলে যাবে। বিকালে অভয় আর আলুমনি ঘোড়ার গাড়িতে ওঠে স্টেশনে যাওয়ার জন্য। ওদিকে মোক্ষদা ঝি অবাক হয়ে তাকিয়ে থাকে আলুমনির দিকে, কারণ ও জানে বৌমণি যার সঙ্গে চলে যাচ্ছে সে শশীকান্ত নয়। কারণ ও বাড়ির মেজ বউয়ের সঙ্গে শশীকান্তর ঘনিষ্ঠতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখনই শশীর বিয়ে হয়। মেজ বৌদি তীব্র আপত্তি জানিয়েছিল, কাজ হয়নি। তখন মোক্ষদাকে দিয়েই ধূত্র বীজ আনিয়ে তা বেটে শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়ায় ও বাড়ির মেজ বউ। তারপরে রাতের অন্ধকারে মোক্ষদা আর তার ছেলে দেহটাকে পুঁতে দেয় দুবাড়ির মাঝখানের ওই ফাঁকা জমিটাতে। তারপর পুঁতে দেয় আম গাছের চারা। 12 বছরে অনেক বড় হয়ে গেছে আম গাছগুলো। হয়তো শশীকান্তই চাইছিল মণি আবার নতুন করে জীবন শুরু করুক। ঘোড়ার গাড়িটা ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো আম গাছগুলো পাতা নাড়িয়ে শেষ বিদায় জানিয়েছিল ওদের।